আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস এবং এক্স ব্যাংকার। ব্যাংকার বন্ধু, আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের প্রথম চ্যাপ্টারের ভিডিও আপলোড দিলাম। এইটা আমাদের ফেসবুক গ্রুপে যখন আমরা জুম লাইভ ক্লাসের আয়োজন করেছিলাম, সেখানে আমরা জুমের লিঙ্ক দিয়েছিলাম এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপে অ্যাড ছিল তারা কিন্তু এই ক্লাসটা ফ্রি করতে পেরেছিল জুমে সরাসরি। আর যারা আপনারা দেখতে পান নাই তারা আমাদের বলেছিলেন যে স্যার, রেকর্ড ভিডিওটা আপলোড করা যায় কিনা। আমি রেকর্ড ভিডিওটা এখন ফেসবুক গ্রুপে এবং আমাদের ইউটিউবে আপলোড করে দিয়েছি। যারা ফেসবুক গ্রুপে ভিডিওটা দেখছেন তারা যদি এই পিডিএফটা না পেয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে আপনারা ফার্স্ট চ্যাপ্টারের উপর মেইল আইডিটা দিয়ে দিবেন, আমরা মেইলে পাঠিয়ে দিব। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা এই ভিডিওটা দেখলে দেখবেন যে চ্যাপ্টারটা খুব সহজেই ইজিলি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি এই ফ্রি পিডিএফটা পেতে চান তাহলে আমাদের ফেসবুক গ্রুপ ব্যাংকিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ 36-এ জয়েন করবেন। জয়েন করে এই ভিডিওর নিচে আপনারা গিয়ে মেইল আইডিটা দেবেন। ইউটিউবের কিন্তু কমেন্টে আপনারা মেইল আইডিটা দিবেন না, দয়া করে আপনারা ফেসবুক গ্রুপে গিয়ে আপনারা মেইল আইডিটা দিবেন, তাহলে আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখানে জয়েন হলেও আমরা পিডিএফটা দিয়ে দিব। বেটার হয় আপনারা মেইল আইডিটা দিয়ে দিবেন, আমরা মেইল আইডিতে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার। আজকে আমরা ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিওএম এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা মডিউলে ইন্ট্রোডাকশন অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, ফার্স্ট চ্যাপ্টারটা আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি। এটা ফার্স্ট সেশনে আমরা আলোচনা করব। দেন ফার্স্ট সেশনের পর 10 মিনিট একটা ব্রেক দিয়ে আমরা সেকেন্ড সেশনে আমাদের যারা পেইড মেম্বার, শুধু তাদের জন্য, পেইড মেম্বারদের জন্য ক্লাসটা করব। তো আসেন, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন অফ লোনস অ্যান্ড অ্যাডভান্সেস খুব সহজ একটা চ্যাপ্টার, বেশিরভাগ টার্মসের সঙ্গে আপনাদের জানা আছেই। এটার সিলেবাসটা কি আমরা প্রথমেই দেখছি যে ক্রেডিট লোনস অ্যান্ড অ্যাডভান্সেস, লোনের শ্রেণী বিভাগগুলো কি, ব্যাংক কোন কোন খাতে লোন দেয় সেটা আমাদের জানতে হবে। কি বলছে স্যার? সাউন্ড কম। আচ্ছা, অন্যদের ক্ষেত্রেও কি সাউন্ড কম ইস্যুটা হচ্ছে? একটু জানাবেন তো। না স্যার, ঠিক আছে স্যার, মানে সাউন্ড একদমই ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে ওই আব্দুল মাহবুব ভাইয়ের হয়তো বা নেটের কোনো প্রবলেম আছে। আচ্ছা, দেন হচ্ছে টাইপস অফ বরোয়ার অ্যান্ড লোনস অ্যান্ড অ্যাডভান্সেস। আমরা আজকের ক্লাসটাতে বড়োয়ারদের টাইপস গুলো কি, লোন গুলো কি, সেগুলো জানবো। কাস্টমার অ্যান্ড ব্যাংকার রিলেশনশিপ, এটা সম্পর্কে জানবো। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রায় প্রতি বছর প্রশ্নটা আসে। কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ প্রশ্নটা আপনারা অলরেডি যারা ফার্স্ট পার্ট কমপ্লিট করে ফেলছেন সেখানে দেখবেন যে আমরা জিএফএ এইরকম একটা প্রশ্ন থাকে এবং এলপিজিবিতে একটা প্রশ্ন থাকে। তো এখানেও এই প্রশ্নটা দিয়েছে, কাস্টমার এবং ব্যাংকার রিলেশনশিপ। লোন অথবা ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস, লোন প্রসেসটা কিরকম হবে আমরা জানবো। ক্রেডিট প্ল্যানিংটা কিরকম হবে, ক্রেডিট প্ল্যানিং এর পলিসিগুলো কি। তারপর ক্রেডিট সাইকেল, ফিচার্স অফ গুড ক্রেডিট পলিসি, গুড ক্রেডিট পলিসি করতে গেলে তার ফিচারগুলো কি। তারপর আমরা যখন এই লোনটা দিব তখন সেক্ষেত্রে আমরা সেন্ট্রালাইজড ক্রেডিট মডেল অনুসরণ করব নাকি না ব্রাঞ্চ বেসড ব্যাংকিং মডেল অনুসরণ করব, এই দুটার মধ্যে পার্থক্য আমরা জানবো। ওভারঅল গুড বরোয়ারের কোয়ালিটি গুলো কি, গুড ক্রেডিট প্রপোজালের ফিচার গুলো কি, এগুলো আমরা জানবো। তো চলেন আমরা মোটামুটি, তো এগুলো একটা দেখলাম। আমরা প্রথম প্রশ্নটা কি সেটা দেখি। প্রথমেই আমাদের বলছে যে হোয়াট ইজ ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট কি, এক লাইনে জাস্ট আমরা যদি বলি যে ব্যাংক ক্রেডিট হলো সেই পরিমাণ টাকা যা একটা ব্যাংক তার গ্রাহকদের ঋণ হিসেবে দেয়। মূলত ঋণ হিসেবে যেটা দেয় সেটাই হলো ব্যাংক ক্রেডিট। ব্যাংক ঋণের উপর সুদ নেয় এবং গ্রাহকরা সময় মতো ঋণ পরিশোধ করতে হয়। তো এটা একটু দেখে নিলেই পারবেন, এটা এমন কোনো কিছু না আর কি। হোয়াট আর দ্য টাইপস অফ বরোয়ার্স, ব্যাংকের ঋণ গ্রহীতা কত প্রকার, এটা আমাদের ইম্পর্টেন্ট বুঝতে হবে। আহ, আব্দুল মাহবুব ভাই, হ্যাঁ, কি করা হয়েছে। আচ্ছা, তো এটা একটু ভালো করে দেখার দরকার। তো আমরা দেখতেছি যে ব্যাংকের বড়োয়ারদের মধ্যে আমরা যদি প্রথমেই দেই, সেটা হচ্ছে হলো ব্যক্তিগত ঋণ গ্রহীতা, মানে পার্সোনাল লোন অনেকে নেই না। যেমন ভাই একটু জিয়া ভাই একটু আনমিউট করবেন। আচ্ছা, আচ্ছা, ব্যক্তিগত ঋণ গ্রহীতা আমরা দেখলাম যে ব্যক্তিগত প্রয়োজনে কেউ যদি লোন নেয়, এটা আপনার এই যে হোম লোন বা কার লোনের জন্য যদি উনি টাকা ধার নেন। আর ব্যবসায়িক ঋণ গ্রহীতা, ব্যবসায়ীরা তাদের মূলত ব্যবসা সম্প্রসারণ এবং যন্ত্রপাতি কেনা বা ক্যাশ ফ্লো ম্যানেজ করার জন্য এই টাকাটা ধার নেয় আর কি। আর সরকার
সরকারি ঋণ গ্রহীতা মানে সরকার যখন অবকাঠামো প্রকল্প বা জনসেবা পরিচালনা করার জন্য ধার নেয় তাহলে সরকারি ঋণ গ্রহীতা হচ্ছে। অলাভজনক প্রতিষ্ঠানও অনেক সময় ঋণ নেয়, আমরা জানি যে বিভিন্ন ধরনের এনজিও বা কমিউনিটি সেন্টারগুলো তাদের ঋণ নিয়ে থাকে। কৃষি ঋণ গ্রহীতা কৃষি সেক্টরে যখন আমরা ঋণটা দিই। আর হাউজিং লোন ঋণ গ্রহীতা, এই ঋণ গ্রহীতারা বাড়ি কেনা, নির্মাণ বা সংস্কারের জন্য বিশেষভাবে ঋণ নেয়। একজন ব্যক্তি তার বাড়ি সংস্কারের জন্য যেমন ঋণ নিচ্ছে। আচ্ছা, মেনশন কোয়ালিটিস অফ এ গুড বরোয়ার। গুড বরোয়ারের কোয়ালিটি গুলো কি কি? তো গুড বরোয়ারের কোয়ালিটি মানে একটা ভালো বরোয়ারের কোয়ালিটি দেখতে গেলে আমরা প্রথমেই দেখি যে তার ক্রেডিট যোগ্যতা, যে তার আগের ক্রেডিট ইতিহাসগুলো কি, সে ঠিকঠাক মতন পরিশোধ করছে কিনা, হ্যাঁ, টাইমলি ক্রেডিটটা লোনটা পরিশোধ করছে কিনা। তারপর আমি আহ, যাকে ঋণ দিতে যাব তার আসলে একটা স্টেডি কোনো ইনকাম আছে কিনা, হ্যাঁ, যেই ঋণটা পরিশোধের জন্য পর্যাপ্ত। যে স্টেডি ইনকাম বলতে সে যদি সরকারি চাকরি করে বা একটা ভালো কোনো চাকরি করে, তার মানে আমি বুঝলাম যে এর আয়টা ফিক্সড, মানে এখানে আয় কোনো ফ্লাকচুয়েট নাই, বা ব্যবসার আয়টা ভালো। তারপর আর্থিক শৃঙ্খলা আমরা দেখব যে যদি এই মানে এই বড়োয়ারটা ভালো হবে যদি সে অর্থ মানি, আমরা বলি কি যে আমাদের বেশিরভাগেরই মানি ম্যানেজমেন্টে প্রবলেম আছে। আমাদের কাছে অনেক সময় টাকা থাকে কিন্তু আমরা টাকাটা পরিচালনা করতে পারি না। তো তিনি মানি ম্যানেজটা ঠিক মতো করতে পারে কিনা এবং অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলে কিনা। যে ঋণ গ্রহীতা সে তার খরচের দিকগুলো দেখে রাখতেছে কিনা এবং রেগুলার উনি সেভিংস করছে কিনা। স্বচ্ছতা, আমরা একটা ভালো ঋণ গ্রহীতা বুঝতে পারবো যে উনি ব্যাংকের সঙ্গে যখন ডিল করবেন তখন তার সমস্ত আয় এবং ঋণের তথ্য সবকিছু ওপেনলি জানাবে, কোনো কিছু উনি গোপন করবে না। তারপর শক্তিশালী পরিশোধ ক্ষমতা। তো যদি ভালো বড়োয়ার হয় তাহলে সে কি ঋণ পরিশোধ করার একটা ভালো সক্ষমতা সে রাখবে। তারপর আমরা দেখি যে আমাদের আছে হলো দায়িত্বশীলতা, যে যিনি ভালো ঋণ গ্রহীতা উনি সময় মতো ঋণ পরিশোধ করার গুরুত্ব বোঝে এবং ঋণ খেলাপি হতে এড়িয়ে চলার চেষ্টা করে। এই হচ্ছে ভালো ঋণ গ্রহীতাদের বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, এরপর আসেন যে হোয়াট ইজ মিন বাই নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। হ্যাঁ, নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস বলতে আপনি কি বোঝেন? আচ্ছা, নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস হলো এমন যে, সংক্ষেপে বলি, এটা বোঝাচ্ছে যে আপনার মানে ক্রেডিট ফ্যাসিলিটিস দুই ধরনের, একটা হলো ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস আর একটা হলো নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। তো নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস, ক্রেডিট মানে কি আমরা নর্মালি বুঝি যে ব্যাংক সরাসরি যে ঋণ দিচ্ছে, ঋণ দেওয়ার মাধ্যমে মানে কি টাকা দিচ্ছে সরাসরি। বাট নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস বলতেছে এখানে তহবিল দিবে না, টাকা দিবে না, বাট ব্যাংক হচ্ছে হলো আপনার গ্যারান্টি প্রদান করবে যে কারো পক্ষ হয়ে। ইয়া খান ভাই একটু মিউট করবেন। আচ্ছা, তো এটাই হচ্ছে নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। এর উদাহরণগুলো আমরা বলতে পারি যে আহ, এমন ক্রেডিট সুবিধা যেখানে ব্যাংক সরাসরি নগদ অর্থ প্রদান না করে বরং গ্যারান্টি বা অন্যান্য সুবিধা প্রদান করে। এই জন্য বললাম না যে এই সুবিধাগুলোতে ব্যাংক গ্যারান্টি বা লেটার অফ ক্রেডিট, যেমন এলসি হচ্ছে হলো একটা নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। প্রশ্ন আসতেই পারে যে এলসি নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস ব্যাখ্যা করো। তো এলসি নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস কেন? কারণ ব্যাংক কিন্তু সরাসরি নগদ অর্থ প্রদান করে না, ব্যাংক এখানে গ্যারান্টি দেয়। যখন একটা ইম্পোর্টার আপনার বাংলাদেশে এক ইম্পোর্টার সাপোজ দুবাই থেকে তেল নিয়ে আসতে চাচ্ছে, এখন দুবাইয়ের যে লোক সে তো ওই বাংলাদেশি ইম্পোর্টারকে চেনে না। তো সে স্বাভাবিকভাবেই বলবে যে তুমি আগে একটা এলসি খুলে দাও। তখন এই বাংলাদেশি ইম্পোর্টার সাপোজ যমুনা ব্যাংকে গেল, গিয়ে বললো যে আমি একটা এলসি খুলতে চাই। তাহলে যমুনা ব্যাংকে যখন উনি এলসি খুলবেন তখন তো ওই যমুনা ব্যাংক আহ, ওই কি বলে আবার দুবাইয়ের যে এক্সপোর্টার আছে তার কাছ থেকে কাগজপত্র নিবে, নিয়ে বলবে যে ঠিক আছে আমি গ্যারান্টি প্রদান করছি, সে যদি ব্যর্থ হয় তাহলে আমি আমার আমার ক্লায়েন্ট ব্যর্থ হলে আমি টাকা দেবো। বাট সে তো সরাসরি নগদ দিচ্ছে না। তারপর ওই কাগজপত্রগুলো কি এক্সপোর্টার মানে ওই দুবাইয়ের যিনি তেল বন্দর দিয়ে পাঠাবে বাংলাদেশে, উনি তো কাগজপত্রগুলো পাঠাই হলো দুবাইয়ের এক্সপোর্টারের যে ব্যাংক আছে ওই ব্যাংক পাঠায় কি বাংলাদেশের এই ইম্পোর্টারের ব্যাংকের কাছে। তারপর এই কাগজপত্রগুলো দেখে ওই ইম্পোর্টার কি বলে ব্যাংক তো রাখে, তারপর দেন ইম্পোর্টার কি করে আহ, টাকা জমা দেয় যে ভাই আমার এক্সপোর্টার দুবাইতে আছে, তুমি ওর ব্যাংকে টাকা পাঠাও আর কি। তাহলে সে তো সরাসরি নগদ অর্থ প্রদান করতেছে না। এই জন্য আপনার এই লেটার অফ ক্রেডিট বা অনেক সময় পারফরমেন্স বন্ড এগুলোকে আমরা বলি যে নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। পারফরমেন্স বন্ডেও ব্যাংক বলে যে অনেক সময় আমরা এরকম দেখলাম না কালকে টিএফপিপি তে পড়ার সময় যে বড় কোনো প্রজেক্টে একটা কন্ট্রাক্ট
অ্যাকচুয়াল সে ব্রিজ নির্মাণ বা বড় কোনো একটা প্রজেক্টে যাচ্ছে, তখন সে যদি কি করে, ওই যারা এই কাজটা দিবে বিডের মাধ্যমে, তারা তো বলে যে তুমি আমাকে একটা পারফরমেন্স বন্ড মানে একটা গ্যারান্টি দাও। তখন যে কন্ট্রাক্টর নিচ্ছে সে তো একটা ব্যাংকের কাছে গিয়ে বলে যে তুমি আমার গ্যারান্টার হিসেবে থাকো। তার মানে ব্যাংক কি তখন তো এই মুহূর্তে টাকা দিচ্ছে না, ব্যাংক বলতেছে যে আমি তোমাকে, ব্যাংক ইনসিউরিটি করতেছে যে আমার ক্লায়েন্ট যদি এই কাজটা কমপ্লিট না করতে পারে, এই ঠিকাদারি যে এই কাজটা নেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি পেমেন্ট করব আর কি। তাহলে যেগুলো নন ফান্ডেড ক্রেডিট হচ্ছে যে সেটাতে যেখানে আপনার সরাসরি নগদ অর্থ প্রদান করবেন আর কি। আচ্ছা, এটাই বলছে হলো নন ফান্ডেড ক্রেডিট। আচ্ছা, এরপর আসেন যে আমাদের প্রশ্নটা, বিভিন্ন ধরনের তহবিল যুক্ত ঋণ কি কি, মানে যেটার অর্থ হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফান্ডেড ক্রেডিট। দেখেন এই প্রশ্নটা কিন্তু অনেকবারই আসছে, এটা আইবিবি টেক্সট বইয়ের 3 নম্বর প্রশ্ন। আমি বলি না যে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন আমাদের প্রতিটা চ্যাপ্টার শেষে যেই প্রশ্নগুলো আছে সেগুলো আমাদের অবশ্যই পড়তে হবে, সেগুলো থেকে হুবহু পরীক্ষায় কমন দেয়। সেম এই 3 নম্বর প্রশ্নটা দেখেন, যে আপনার 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছে, 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনেও এসেছে। অনেক বইয়ে কিন্তু কি করে, এই বই মানে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেয় না সব। হ্যাঁ, তাহলে তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন যদি আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নগুলো না পড়েন, কারণ এটা প্রশ্ন তো করবে আইবিবি। তাহলে আইবিবি তো তার টেক্সট বইয়ের দেখবে। যেমন আমি ওই যে ব্যাংকিং ডিপ্লোমা উইথ সাকওয়াত, ওই গ্রুপে একজন মানে সস্তার একটা ত্রি অবস্থা যে বলে, ওই গ্রুপে আজকে একজন মানে লিখছে যে আপনি যে বইগুলো আমাদের দিয়েছেন সে বইয়ে আইবিবির সব প্রশ্নগুলো ইনক্লুড করেননি, বা লাস্ট বিগত 1-2টা বছরের প্রশ্ন ইনক্লুড করেন নাই, 2-3টা প্রশ্ন বছরের প্রশ্নগুলো ইনক্লুড করেন নাই। এখন অনেকেই উনি 220 টাকা বা অনেক সময় ডেলিভারি চার্জ ফ্রি করে দেয় তার বই বেচার জন্য, বই বিক্রি হচ্ছে না, বা অনেক সময় 4 বছর আগের সে ভিডিও করছে ওইটা বলে যে আমার বই নিলে ভিডিও ফ্রি। বাট এই যে আপনি 20 টাকা বা 30 টাকার কমের জন্য যাচ্ছেন, মাত্র কত টাকা পাচ্ছেন, 100 টাকা কম পাচ্ছেন, কিন্তু গিয়ে আপনি দেখতেছেন যে সব প্রশ্নের অ্যান্সার নাই। হুম। তারপর সমস্যা হচ্ছে যে অঙ্ক, যে আরএমএফআই এর একটা চ্যাপ্টারে অঙ্ক আছে, সিওএম এর 2-3টা বা 3-4টা খুব বেশি অঙ্ক নাই, একটা চ্যাপ্টারে অঙ্ক আছে, সে অঙ্কের সলিউশন নেই কোনো বই। তাহলে এই 20-30 টাকার সস্তার কথা চিন্তা করতে গিয়ে কিন্তু ধরা খায় আর কি। আর গ্রুপগুলোতে উনি তখন অন্যকে দিয়ে দেয় লেখায় যে আমার বই পড়ে অমুক হয়েছে তমুক হয়েছে, এরকম আর কি, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমরা আসে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফান্ডেড ক্রেডিট, আমরা ফান্ডেড ক্রেডিট নিয়ে আলোচনা করি। এটা আমরা খুব ভালো করে পড়বো, যেহেতু এটা 96তম এবং 99তম ব্যাংকিং প্রফেশনালে আসছে, এবং আইবিবি টেক্সট বইয়েও 3 নম্বর প্রশ্ন। তো এই আইবিবি টেক্সট বইয়ের 3 নম্বর প্রশ্নটাই দেখেন ঘুরাই বলছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট দ্যাট আর কারেন্টলি এক্সটেন্ডেড বাই বাংলাদেশ কমার্শিয়ালি ব্যাংকস। একই প্রশ্নের উত্তর কিন্তু একটু অন্যভাবে বলছে, যে বাংলাদেশের কমার্শিয়ালি ব্যাংকগুলো বিভিন্ন ধরনের ঋণ কি কি দিয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করেন সংক্ষেপে, বা ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ফান্ডেড ক্রেডিট এবং নন ফান্ডেড ক্রেডিট যে ফ্যাসিলিটি গুলো দেয় সেগুলো উদাহরণ সহ আলোচনা করেন, একই প্রশ্নের উত্তর। তাহলে আমরা ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস মানে আমরা ফান্ডেড এবং নন ফান্ডেড এর মধ্যে পার্থক্যটা কি শিখলাম, যে ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসে সরাসরি যেটা নগদ অর্থ দেওয়া হয়। তো এই ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসে বিভিন্ন ধরনের লোন আছে, এগুলোকে আমরা আহ, দিয়েছি। পারফরমেন্স বন্ডটা যেটা হচ্ছে যে আহ, আপনার ব্যাংক হচ্ছে গ্যারান্টি দেয় যে কোনো কন্ট্রাক্টরকে, কন্ট্রাক্টরের পক্ষে হয়ে ব্যাংক গ্যারান্টার হিসেবে কাজ করে, যে কাজটা যদি কমপ্লিট না হয় তাহলে ব্যাংক ব্যর্থ হলে ব্যাংক টাকাটা পরিশোধ করবে বড় ধরনের হ্যাঁ, প্রকল্পগুলোর এটা ক্ষেত্রে। টেন্ডার ফাইন্যান্সিং আমরা করে থাকি স্যার। অনেকটা মানে টেন্ডার ফাইন্যান্সিং এ মনে করেন, বড় ধরনের প্রকল্পের ক্ষেত্রে সে আশ্বস্ত করতেছে। ধরে নেন আপনি দুবাইয়ের কোনো একটা বড় প্রজেক্ট, সরকারের কোনো প্রজেক্ট নিবেন হাতে, তো দুবাইয়ের প্রজেক্ট তো আপনাকে শুধু শুধু দেখে মানে এত বড় প্রজেক্ট দিবে না কেউ, তখন তো সে একটা নিশ্চয়ই পারফরমেন্স গ্যারান্টি চাইবে, তাই না? তো অনেকটা এরকমই। আপনি তো তখন তো ব্যাংক টাকা পরিশোধ করছে না সরাসরি, ব্যাংক একটা গ্যারান্টার হিসেবে হয়ে থাকতেছে, এই জন্য নন ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। আচ্ছা, এবার আসেন যে ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস। ফান্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিসে আমরা টার্ম লোন বলতেছি, যে টার্ম লোনটা আমরা কি দিয়ে থাকি, একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু দিয়ে থাকি, যে সাধারণত ব্যবসার সম্প্রসারণ, যন্ত্রপাতি কেনা বা অন্য ক্যাপিটাল কেনার প্রয়োজনের জন্য হলে দেওয়া হয়। তো এটা টার্মটা বলছে যে 1 থেকে 5 বছর জন্য হইতে পারে। তারপর ওভারড্রাফট তো আপনারা খুবই জানেন, ওভারড্রাফট তো সাধারণত স্বল্প মেয়াদী ঋণ, মানে যেখানে আপনি ঋণ গ্রহীতাকে কি করেন, যে একটা নির্দিষ্ট লিমিট তার অ্যাকাউন্টে টাকা থাকার পর অতিরিক্ত যে টাকাটা তোলার সুযোগ দেন, যেটাকে বলেন ব্যাংক জমাতিরিক্ত। তার 20,000 টাকা আছে, 20,000 টাকা ক্রস হওয়ার পর আপনার আরো 30,000 টাকা তাকে তোলার যে সুযোগটা দিচ্ছেন, সেটা হলো ওভারড্রাফট লোন।
তারপর ওয়ার্কিং ক্যাপিটাল লোন। ওয়ার্কিং ক্যাপিটাল বলতে আমরা কি বুঝি? চলতি মূলধন, অ্যাকাউন্টিং এ একটা বলা হয়। তো এই ওয়ার্কিং ক্যাপিটাল ছাড়া একটা ব্যবসাতে কিন্তু পরিচালনা করা অনেক টাফ। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানের উম, সে 8 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তো প্রথমেই তার কি বলে মালামাল, তারপর ব্যবসা সেট আপ টেট আপ করতে সবকিছু খরচ করে ফেলছে। কিন্তু এখন বা 2 মাস পরে তার হাতে টাকা নেই, কিন্তু তার তো ব্যবসা সবসময় ওয়ার্কিং, মানে চালু রাখতে হবে। তাহলে ব্যবসা চালু রাখতে গেলে তাকে নিয়মিত কি করতে হবে? তার কর্মচারীদেরকে লোন, কি বলে, সরি, কর্মচারীদের বেতন দিতে হবে, তারপর বিদ্যুৎ বিল, পানি বিল, যে ফ্যাক্টরি বা ওই অফিসের ভাড়া দিতে হবে। অর্থাৎ ব্যবসায়ের যে দৈনন্দিন কার্যক্রমগুলোর জন্য যে খরচগুলো, যেগুলো নিয়মিত পরিশোধ করা লাগে, যেগুলো ছাড়া তার ব্যবসা প্রতিষ্ঠানটা চলবে না, সেটাকে বলি আমরা চলতি মূলধন। তো এই চলতি মূলধনের পারপাসে যখন আমরা লোনটা দিই, তখন সেটাকে বলি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন। এই যে বলছে যে দৈনিক ব্যবসার কার্যক্রম বা এই যে স্টক কেনা, মানে মাল কেনা বা কর্মচারীর বেতন পরিশোধ, অথবা বিদ্যুৎ বিল, পানি বিল বা ভাড়া, এগুলো পারপাসে যখন লোনটা দিচ্ছেন আপনি, তখন সেটাকে বলতেছেন ওয়ার্কিং ক্যাপিটাল লোন আর কি। হাউজিং লোন খুবই সিম্পল। বাড়ির জন্য যখন দিবেন সেটা হাউজিং লোন। কার লোন, কারের জন্য যখন লোন দিচ্ছেন, সরাসরি তো টাকা দিচ্ছেন আপনি। আচ্ছা, নন ফান্ডেড ক্রেডিট অফ ফ্যাসিলিটিস এর উদাহরণ আমি ওই যে বললাম, লেটার অফ ক্রেডিট, একটা গ্যারান্টি দিচ্ছেন আপনি শুধু ইম্পোর্টারের হয়ে ব্যাংক। তারপর ব্যাংক গ্যারান্টি কি? যে ব্যাংক গ্যারান্টি হলো একটা প্রতিশ্রুতি যা ব্যাংক ঋণ গ্রহীতার পক্ষ থেকে দেওয়া হয়, যাতে তারা তাদের চুক্তির শর্ত পূরণ না করলে ব্যাংক ক্ষতি পরিশোধ করবে। ওই যে একটা কনস্ট্রাকশন কোম্পানি সাব কনস্ট্রাক্টরের কাছে পেমেন্ট নিশ্চিত করতে ব্যাংক গ্যারান্টি ব্যবহার করে। পারফরমেন্স বন্ড, ওই যে ব্যাংক দ্বারা একটা দেওয়া গ্যারান্টি যা নিশ্চিত করে যে ঋণ গ্রহীতা চুক্তি অনুযায়ী একটা প্রকল্প সম্পন্ন করবে, ওই একই কথা। ট্রেড ফাইন্যান্স, ট্রেড ফাইন্যান্স বলতে আন্তর্জাতিক বাণিজ্য লেনদেনের সুবিধা দিতে ট্রেড ফাইন্যান্স সুবিধা প্রদান করা হয়, যা গ্যারান্টি বা এলসির মাধ্যমে করা হয়। একজন রপ্তানিকারক আন্তর্জাতিক ক্রেতা থেকে পেমেন্ট নিশ্চিত করতে, ওই যে ট্রেড ফাইন্যান্স মানে এলসির মধ্যেই আসবে। আর রিভলভিং ক্রেডিটটা কি? রিভলভিং ক্রেডিটের বাংলা অর্থ হলো ঘূর্ণায়মান চুক্তি, মানে ঘুরতেই থাকবে। যেটা ঘূর্ণায়মান চুক্তি মানে ঘূর্ণায়মান ক্রেডিট। সহজ ভাষায় বলি যে আপনি একটা নির্দিষ্ট সীমার মধ্যে আপনার ক্লায়েন্টকে 10 লাখ তার ক্রেডিট লিমিট করে দিয়েছেন। তো এই 10 লাখ নেওয়ার পরে সে যখন আবার ঋণ নিবে, তখন এই পুনরায় যেন আবার তার কাগজপত্র প্রসেস, মানে অ্যাপ্লিকেশন ট্যাপ্লিকেশন করার দরকার না পড়ে। তাহলে সঙ্গে সঙ্গে যেন সে আবার ওই 10 লাখ লিমিটের মধ্যেই ঋণটা নিতে পারে, সেটাকে আমরা বলতেছি রিভলভিং ক্রেডিট। তো ফার্স্ট নাম্বারটা ইয়ে তো পড়ে না ওটার ভিতরে, কোনটার ভিতরে ভাই? 100 এর মধ্যে পড়ে না? কি কি? ফার্স্ট নাম্বারটা ওটা বুঝিনি ভালো করে। 5 নম্বরটা রিভলভিং ক্রেডিট বলতেছে। এখন আপনাদের ভাষায় যদি আরো অন্য কার্ড কোনো স্যার, কিছু থাকতে ক্রেডিট পারে কার্ডের তাহলে উদাহরণটা দিলেই হবে স্যার। মানে হ্যাঁ। ক্রেডিট কার্ডে যেরকম স্যার আমার 30,000 টাকার লিমিট, আমি হুম 10,000 খরচ করলাম, আবার 10,000 মানে টাকা জমা দিয়ে দিলাম, আবার 30,000 লিমিট হয়ে গেল স্যার। এটি হুম হচ্ছে রিভলভিং ক্রেডিট স্যার। হুম হুম হুম। অথবা আপনি 30,000 টাকা কমপ্লিট, 20,000 বা 25,000 কমপ্লিট করে ফেললেন, বা 30,000 করলেন, করে আবার আপনি মানে অ্যাপ্লিকেশন ছাড়াই আবার এটা নিতে পারবেন, প্রসেস করতে পারবেন আর কি। ওইভাবে চুক্তি থাকবে। স্যার কিন্তু আচ্ছা, ওইটা নন ফান্ডেড না তো, ওটা তো ফান্ডেড নাকি? এটা তো হেজ। হ্যাঁ। এই দাঁড়ান দাঁড়ান, এটা তো নগদ টাকার মধ্যেই দিচ্ছে, এটা আবার নন তাহলে ফান্ডেড এর মধ্যে দেখাচ্ছে কেন? দাঁড়ান একটু। রিভলভিং ক্রেডিট সুবিধায় ঋণ গ্রহীতা নির্দিষ্ট সীমার মধ্যে পুনরায় নিতে পারবে, তেমন প্রয়োজন হয় না এ ধরনের। আচ্ছা, এটা সম্ভবত মানে ফান্ডেড ক্রেডিটের মধ্যেই যাবে। হ্যাঁ, এটা হ্যাঁ ধন্যবাদ, স্যার, এটা এর মধ্যে, কারণ এটা তো সরাসরি ঋণই দিচ্ছে। সরাসরি টাকা দিচ্ছে। হ্যাঁ, টাকা দিচ্ছে, তাহলে তো এটা নন ফান্ডেড এর মধ্যে যাবে না। তারপর আমি এটা চেক করে নিবনি, তবে নর্মালি আমাদের সেন্স বলছে অবশ্যই এটা যাবে না, কারণ আমরা মূল যে পার্থক্যটা বুঝলাম। থ্যাংক ইউ ভেরি মাচ বলার জন্য ভাই। আচ্ছা, আমরা এবার আসি যে বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফাইড লোন রিপোর্টিং নীতিমালা অনুযায়ী ক্রেডিটের শ্রেণীটা কিভাবে করছে। তো আমরা এখানে দেখছি যে বাংলাদেশ ব্যাংকের সিএল রিপোর্টিং অনুসারে আমরা জানি যে স্ট্যান্ডার্ড লোনগুলো আমরা বলি যে যে ধরনের লোনগুলো নিয়মিতভাবে সময় মতো পরিশোধ করে এবং আর্থিক সমস্যা দেখা দেয় না। তারপর এসএমএল লোন বা স্পেশাল মেনশন লোন, যেগুলো আমরা বলতেছি যে সময় মতো পরিশোধিত না হলেও কোনো দেরি হয়নি, তবে ঋণ গ্রহীতার আমাদের দেখতে পারি যে আমরা যে আর্থিক সংকট দেখা দিয়েছে, আর্থিক সংকটের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে, এগুলোকে আমরা নিয়মিত মনিটর করি। তারপর আমরা ফেলাইছি হলো সাব সাব স্ট্যান্ডার্ড লোন। সাব স্ট্যান্ডার্ড লোনগুলো 90 দিনের বেশি কিন্তু 100 দিনের কম সময়ের জন্য যখন
অপরিশোধিত থাকবে, মানে 90 দিন পার হয়ে গেছে, সে পরিশোধ করে নাই, কিন্তু আবার 100 দিন এখনো পার হয় নাই, 100 দিনের কম আছে, তখন সেগুলোকে আমরা সাব স্ট্যান্ডার্ড লোন বলছি। এগুলোকে উচ্চ ঝুঁকির ঋণ হিসেবে ধরতেছি, এবং সম্ভাব্য ক্ষতির জন্য আমরা এটার জন্য প্রভিশন রাখার কথা বলতেছি। আচ্ছা, যেমন একটা ব্যক্তিগত ঋণ যার 3 মাসের বেশি কিস্তি পরিশোধ করা হয়নি, 3 মাসের বেশি কিস্তি মানে ওই যে 90 দিনের বেশি পার হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর ডাউটফুল লোন আমরা বলতেছি যে এটা 180 দিন যখন ক্রস হয়ে যাবে, তখন সেটাকে আমরা ডাউটফুল লোনের মধ্যে দিয়ে ফেলতেছি। এখানে পূর্ণ পুনরুদ্ধারের সম্ভাবনা অনিশ্চিত থাকে, এবং এগুলোর জন্য উল্লেখযোগ্য প্রভিশন আমাদের দরকার পড়ে। আর লস লোন মানে যেটাকে কুঋণ বলতেছি, যে এই ঋণগুলো 360 দিনের ধরে বেশি সময় দিন ধরে অপরিশোধিত থাকে, এবং এটা আমাদের পাওয়ার সম্ভাবনা খুব একেবারেই কম। এগুলোকে আমরা ক্ষতি হিসেবে চাইলে লিখে ফেলতে পারি। যখন 1 বছরের বেশি সময় হয়ে গেছে পরিশোধ না করে আর কোনো সম্পদ নেই, সেটাকে আমরা বলতেছি লস লোন। আচ্ছা, ক্লাসিফাইড লোন অনুসারে, আচ্ছা কি মেসেজ দিয়েছেন? সিএল এর সার্কুলার চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওইটা একটু দেখে নিবেন, সার্কুলার অনুসারে কিছু তো বইয়ের সাথে এটা হবে, ওগুলো তো আপনারা ব্যাংকে আসেনি, তো ওই অনুসারে একটু দেখে নেবেন। সার্কুলার তো রীতিমতো মানে রেগুলার চেঞ্জ হয়, দুই একটা জিনিস ঠিক করে নিবেন। আচ্ছা, এরপর আসেন যে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং কি, এটি কিভাবে কাজ করে। তো এটা 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এসেছিল, আমরা এটা ভালো করে দেখব। সিন্ডিকেটেড ফাইন্যান্সিং হচ্ছে যে একটা ঋণ যা একাধিক ঋণদাতা, যা সাধারণ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটি ঋণ গ্রহীতাকে ঋণ প্রদান করে। সিন্ডিকেটেড সিন্ডিকেটেড মানে এই লোনটা, একটা উদাহরণ সহকারে বলি, ধরে নেন আপনার কোনো একটা ক্লায়েন্ট 100 কোটি টাকা, উম, একটা প্রজেক্টের জন্য 100 কোটি টাকা লোন নিতে চাচ্ছে। তো আপনার ব্যাংকের 100 কোটি টাকা লোন দেওয়ার সক্ষমতা নাই, অথবা থাকলেও আপনি চাচ্ছেন যে এই রিস্কটা আপনার একার জন্য বেশি হয়ে যাবে। তো সেই জন্য আপনি এই রিস্ক কভারেজটা কমানোর জন্য আপনি আরো 5টা ব্যাংকের সঙ্গে কথা বলে একত্রিত হয়ে আপনি এই লোনটা যখন দিবেন, তখন হলো সেটা সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। এখন ওইখানে একজন মানে লিডার বা মাতব্বর হিসেবে কাজ করবে মূল ব্যাংক, যে ওই ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করবে। বাট ওর সঙ্গে ওই ব্যাংকের সঙ্গে আরো 4-5টা ব্যাংক যারা জয়েন করছে, তারা হয়তো বা কেউ 20 কোটি, কেউ 30 কোটি, এরকম ভাগ ভাগ করে টোটাল 100 কোটি টাকা লোনে তা দিবে, এবং ওইটার যে সুদ থাকবে সেই সুদটা সবাই পরবর্তীতে ভাগ করে নিবে। এটার ফলে যেটা হয় কি, যে ঝুঁকিটা আপনার বন্টন হয়ে যায়, মানে রিস্কটা আপনার কমে যায়। যে এই যে বলছে যে এটা বড় ঋণগুলোর জন্য, যে এই যে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং হলো একটা ঋণ যা একাধিক ঋণদাতা, সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে একটা ঋণ গ্রহীতাকে প্রদান করে। এটি বড় ঋণগুলোর জন্য ব্যবহৃত হয়, ওই যে আমি বললাম যে অনেক বড় ঋণের ক্ষেত্রে, যা একক ঋণদাতার জন্য খুব ঝুঁকিপূর্ণ বা খুব বড় হতে পারে। যদি একাই দেয়, তাহলে যদি কোনো কারণে ডিফল্ট হয়, তাহলে তার জন্য কি খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাবে না? এই ঋণটি একটি প্রধান ব্যাংক দ্বারা কাঠামোবদ্ধ করা হয়। এই যে মানে একজন মেইনলি প্রধান ব্যাংক হিসেবে সে কাজ করবে, যোগাযোগ করবে, যা ঋণ গ্রহীতা এবং ঋণদাতাদের মধ্যে যোগাযোগের দায়িত্ব পালন করে। ওই যে প্রধান ব্যাংক, সে ঋণ গ্রহীতার সঙ্গে মেইনলি যোগাযোগ করবে, এবং এই প্রধান ব্যাংক অন্য ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করবে, এবং ঋণের শর্তাবলী সে নিশ্চিত করবে। প্রতিটি ঋণদাতা ঋণের একটা অংশ ভাগ করে নেয়, যে ভাই এইটা দিবে, এবং যে যতটুকু দিবে সেই অনুযায়ী সে সুদের অংশটুকু পাবে আর কি। এটা হলো সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। আচ্ছা, এটা যেভাবে কাজ করে, ওই যে আমি বললাম যে একজন লিড অ্যারেঞ্জার, মানে যিনি প্রধান ব্যাংক, মানে যিনি নিয়োগ করবেন, সেটা হচ্ছে লিড অ্যারেঞ্জার। ওই লিড অ্যারেঞ্জার কি করবে, সিন্ডিকেট গঠন করবে, মানে অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে সিন্ডিকেটে যোগ দিতে আমন্ত্রণ জানাবে। তারপর ঋণটা বন্টন করা হয়, ভাগ করা হয়। প্রতিটা অংশগ্রহণকারী ঋণদাতা ঋণের মোট পরিমাণের কত অংশ সে দিবে, এটা ঋণের বন্টন করা হয়, এবং সবশেষে পরিশোধ, ঋণ গ্রহীতা লিড ব্যাংককে ঋণ পরিশোধ করে। যিনি প্রজেক্টের টাকাটা নেয় সে মেইনলি মূল একটা লিড যে ব্যাংকের দায়িত্ব থাকে তাকে পরিশোধ করে, যেটা পরে অন্যান্য সিন্ডিকেট সদস্যদের মধ্যে তাদের ঋণের তাদের অংশ অনুযায়ী পরিশোধে বিতরণ করা হয়। তো এই হলো, এটা সিন্ডিকেট ফাইন্যান্সিং এভাবে কাজ করে, আমার বিশ্বাস খুব সহজেই বুঝে গেছেন আপনারা। আচ্ছা, সিন্ডিকেটেড অর্থায়নের সুবিধাগুলো কি, যেটা আমাদের 98তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছিল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সিন্ডিকেটেড ফাইন্যান্সিং। তাহলে আমরা এই যে আলোচনার মাধ্যমেই জেনে গেলাম। কেউ একজন বলেন। ব্যাংকার বন্ধু, আপনারা অনেকেই ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট সাবজেক্টটা নিয়ে দুশ্চিন্তায় আছেন, কারণ এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে, যে ভাবছেন যে কিভাবে পাস করবেন। তো ব্যাংকার বন্ধু, আমি একজন অ্যাকাউন্টিংয়ের এক্সপার্ট হিসেবে বলি, এখানে বেশ কিছু যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা অনার্সে যখন পড়াই
ফিনান্সে ফার্স্ট চ্যাপ্টারে, সেখানকার ক্যাপিটাল বাজেটিং টেকনিকের কিছু অঙ্ক দেখেছি, আমরা ব্রেক ইভেন অ্যানালাইসিসের কিছু অঙ্ক দেখেছি। তো এই অঙ্কগুলো খুব সহজেই আমরা আলোচনা করবো, ইনশাল্লাহ আপনি সেখানে ভালো মতো শিখে যাবেন। আর আমাদের হ্যান্ড নোটটা যদি আপনি ফলো করেন, হ্যান্ড নোটটা ব্যাংকার বন্ধু, আমাদের ব্যাংকার বন্ধু আমরা হ্যান্ড নোটটা মাত্র 60 থেকে 77 পেজের মধ্যে লিখেছি। তো এই হ্যান্ড নোটটা আপনি যদি ফলো করেন, আমার বিশ্বাস খুব সহজেই আপনার কিন্তু পাস করতে পারবেন, কারণ আমরা হ্যান্ড নোটটাতে আইবিবি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর এবং বিগত বছরের প্রশ্নের উত্তর এবং গুরুত্বপূর্ণ টপিক্সের প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছি। অর্থাৎ এই 60 থেকে 77 পেজের মধ্যেই কিন্তু আমরা সব কিছু কভার করেছি। একজন ব্যাংকার হয়ে আপনার তো এত সময় নেই যে মাত্র সপ্তাহে 2 দিন পান 300-400 পেজের বই পড়ার। সো এই বইটা যদি আপনি আমাদের হ্যান্ড নোটটা নেন, এখানে আমরা প্রতিটা প্রশ্নের টপিক্সের উত্তর খুব ছোট ছোট করে দিয়েছি। তো বাট পরীক্ষায় হলে যদি আপনি পয়েন্টগুলো মাথায় থাকে এবং আপনার কিন্তু ব্যাংকের নলেজ আছে, ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট, ঋণ নিয়ে কোনো ট্রেনিং নিয়েছেন বা আপনার তো এতদিন ধরে জব করছেন, অবশ্যই অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে, এবং আপনি তো ওই 5-6টা পয়েন্ট, ছোটোবেলায় আমরা কি হয় যে 5টা পয়েন্ট পারলেই কিন্তু পরীক্ষায় লেখা যায় অনেক কিছু, 1-2। সো এত বড় বই ফেলে দিয়ে আপনি এখন একদম যেগুলো বিগত বছরের প্রশ্নের উত্তর টু দ্য পয়েন্টে লিখছে এবং সাজেশন ভিত্তিক একটা হ্যান্ড নোট কিন্তু আপনি ফলো করলে খুব সহজেই পাস করতে পারবেন। তো আমাদের এই ভিডিও ক্লাসটা পুরো দেখে নেবেন, দেখে নেওয়ার পরে আমাদের বাংলা ভার্সন অথবা ইংলিশ ভার্সনের পিডিএফটা যার যেটা দরকার সেটা নিয়ে নেবেন। দেখবেন যে অনেক সহজে আপনার ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এরপরও যদি কেউ পরবর্তী ক্লাসগুলো পেতে চান, তাহলে কিন্তু আমাদের লাইভ ক্লাস অর্ডার করতে হবে আপনাকে। অনেক ব্যাংকাররাই লাইভ ক্লাস অর্ডার করে ফেলেছে। লাইভ ক্লাসে অর্ডার করলে আপনি কিন্তু এই অনেক অঙ্কগুলো বা অনেক কঠিন কঠিন টপিকসগুলো আমরা কিন্তু খুব সহজেই বুঝিয়ে দিব, এই ক্লাসটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনার কিন্তু পাশের জার্নিটা ইজি হয়ে যাবে। আপনি সেকেন্ড পার্ট পাস করলেই আপনাকে 50,000 টাকা দিচ্ছে। সো আপনি সেক্ষেত্রে সামান্য একটু ইনভেস্টমেন্ট করবেন না? না হলে তো আপনি দেখা যাচ্ছে যে অনেক সময় হয় যে নিজে নিজে চেষ্টা করতে গিয়ে ফেল করতেছেন, তাহলে একবার ফেল করতেছেন, আবার পরীক্ষা দিতে যাচ্ছেন, এতে আপনার মানসিক একটা হ্যাসেল, আবার একটা কষ্ট। সো এইটা না করে দ্রুত বুদ্ধিমানের মতন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে মেসেজ করে আমাদের হ্যান্ড নোট এবং লাইভ ক্লাসটা অর্ডার করে ফেলেন। থ্যাংক ইউ ব্যাংকার বন্ধু, নেক্সট কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। দেখি তাহলে এটার 1-2টা সুবিধা কি হতে পারে, আমরা একটু শুনি। অ্যাডভান্টেজেস অফ, স্যার হ্যাঁ, স্যার ঝুঁকি ভাগ করে নেওয়া, ঝুঁকি হ্যাঁ ঝুঁকি ভাগ, ঝুঁকি বন্ধু। হ্যাঁ। আর আর কেউ বলতে পারবেন ঝুঁকি বন্টন হইতে পারে একটা? আচ্ছা আমরা দেখি। আচ্ছা, ওই যে ঝুঁকি ভাগাভাগি, যেটা ঝুঁকি বন্টন হচ্ছে, আপনারা যেটা করবেন যে আমি যখন যে ক্লাসটা বলবো, যারা হ্যান্ড নোট নিয়েছেন বা পরবর্তীতে পেইড ক্লাস যারা করবেন, তারা অবশ্যই ওই ক্লাসটার আগে একটু ওই অধ্যায়টা একবার জাস্ট রিডিং পড়ে নেবেন আমি পড়ানোর আগেই। তাহলে হবে কি, আপনি একবার রিডিং পড়ে নিছেন, আমার আবার ক্লাস শুনতেছেন, এর ফলে আপনার পড়াটা দ্রুত হবে। ওই একবার রিডিং পড়ে নেবেন, আমার কাছ থেকে পড়াটা শুনবেন, তারপর পরে গিয়ে আপনি একবার শুধুমাত্র খালি একটা খাতা যদি থাকে বা ছোট একটা নোট যদি থাকে, ডেফিনেশনগুলো 2-3 লাইন লিখে পয়েন্টগুলো খালি লিখে রাখবেন, তারপর দেন ওই পয়েন্টগুলো আপনি মেমোরাইজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি হয়ে যাবে। আমাদের সবসময়, যেহেতু ব্যাংকে জব করছি, আমাদের সময় নাই এত বেশি, আমাদের সবসময় সহজ কোন পদ্ধতিতে কমপ্লিট করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। কারণ আমাদের ওই যে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমরা বলতাম না যে ক্লাসেই পড়া অর্ধেক হয়ে যায়, তো যদি আপনি সেক্ষেত্রে ক্লাসটা করার আগে আধা ঘন্টা সময় একবার জাস্ট থ্রোলি আলোচনা পড়ে নিলেন, তারপর আবার আমরা ক্লাসে আলোচনা করলাম, তারপর একবার দেখলেন, তখন কিন্তু খুব ইজিলি পড়াটা মুখস্থ হয়ে যায়। আর শুক্রবার শনিবার একটু একটু করে কাজে লাগাবেন, মানে এখন থেকেই যারা ক্লাস নিচ্ছেন বা হ্যান্ড নিয়েছেন, তারা এখন থেকে একটু একটু করে পড়বেন, নাহলে হঠাৎ করে হয় কি, 1 মাস আগে বা 15-20 দিন আগে পড়লে খুব প্রেসার হয়ে যায়, তখন আবার আহ, মানে শর্ট সাজেশনের দিকে চলে যেতে হয়। শর্ট সাজেশনের দিকে গেলে তখন তো রিস্ক হয়ে যায়, কিছু কিছু অধ্যায় বাদ দেওয়া লাগে। আচ্ছা, এরপর কি হচ্ছে বড় ঋণের পরিমাণ, যে এটা ঋণ গ্রহীতাকে এমন ঋণ পরিমাণ পাওয়ার সুযোগ দেয় যা একটা ব্যাংক একাই প্রদান করতে পারে না। আমাদের সিন্ডিকেট ফাইন্যান্সিং হইলে যে লোন নিচ্ছে সে কিন্তু একবারে অনেক বড় লোন নিতে পারতেছে। আর ব্যাংকগুলোর বৈচিত্র্য, এটা হচ্ছে হলো ব্যাংকগুলো মানে বিভিন্ন ধরনের কাজে সে অংশগ্রহণ হতে পারতেছে, পোর্টফোলিও বৈচিত্র্য করার সুযোগ দিচ্ছে। সে শুধুমাত্র এক ধরনের লোনে অংশগ্রহণ না করে বিভিন্ন ধরনের লোনে সে অংশগ্রহণ করতেছে। ঋণ গ্রহীতার জন্য সহজ, ঋণ গ্রহীতা কি করে, সে একটা মাত্র লিড ব্যাংকের সাথে যোগাযোগ করে, যেটা প্রক্রিয়াটাকে সহজ করে। প্রশাসনিক খরচ এখানে একটা, দেখেন যে কিছু তো অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ থাকেই,
তো এখানে যেহেতু 5-6টা ব্যাংক মিলে কাজ করতেছে, তাহলে প্রশাসনিক খরচটা ভাগ হয়ে যায়। তারপর ঋণের শর্তে নমনীয়তা থাকে অনেক সময়। তো এই হচ্ছে সিন্ডিকেটেড ফাইন্যান্সিং এর অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো। আচ্ছা, এরপরে বলছে এটা 96তম এবং 5th বিপিএ তে এসেছে, খুবই সহজ, আমি একবার জাস্ট রিডিং পড়ে যাবেন। যে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ কটেজ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং টু ইনশিওর ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্ট। বলতেছে যে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক যে কুটির কুটির ক্ষুদ্র ও ক্ষুদ্র মাঝারি উদ্যোগের অর্থায়নের গুরুত্ব বর্ণনা করেন আর কি। একবারে মানে রুট লেভেল পর্যায়েও আপনার উন্নতির জন্য মানে এই সিএমএসএমই লোনের মানে গুরুত্বটা বর্ণনা করতে বলছে। তাহলে সিএমএসএমই লোনের মানে এসএমই খাতের লোনের ক্ষেত্রে কি হয় যে এরাই তো আপনার গোটা বাংলাদেশে বিশেষ করে চাকরি সৃষ্টি করে অনেকগুলো আর কি। তারপর ওরা চাকরি সৃষ্টি করলে তার মানে কি হয়, দারিদ্র্য হ্রাস করার হয়, যে দরিদ্র অর্থ জনগণের সেখানে চাকরি করতে পারছে। তারপর অর্থনৈতিক বৈচিত্র্য আসে। এগুলো পয়েন্ট পড়লেই পারবেন, এই জন্য আমি এগুলোতে বেশি সময় দিচ্ছি না। তারপর এটাতে আপনার যেটা হতে পারে, ও উদ্যোক্তা উৎসাহিতকরণ, আপনি উদ্যোক্তাদের ফাইন্যান্স করার মাধ্যমে উদ্যোক্তারা উৎসাহিত হতে পারে। একটা নির্দিষ্ট অঞ্চলের আঞ্চলিক উন্নয়ন হয়, ওই জায়গাটার উন্নয়ন ঘটবে। নবীন উদ্ভাবনা, যেগুলো নিউ ইনোভেশন আছে সেই ইনোভেশনগুলোর উন্নয়ন ঘটে আপনি ফাইন্যান্স করার মাধ্যমে। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ব্যাংকার, হোয়াট আর দ্য ফিচার্স অফ ব্যাংকিং? ব্যাংকার বলতে কি বোঝেন? ব্যাংকার হলো একটা পেশাদার ব্যক্তি যিনি ব্যাংকে কাজ করেন এবং বিভিন্ন আর্থিক সেবা প্রদান করেন, যেমন জমা গ্রহণ, ঋণ প্রদান এবং আর্থিক পরামর্শ প্রদান। ব্যাংকিং এর বৈশিষ্ট্য জাস্ট একবার রিডিং পড়ে যায়, আপনারা জানেন অলরেডি, খুবই সহজ প্রশ্ন। ব্যাংকিং এর বৈশিষ্ট্য মূল কি? জমা গ্রহণ, বিভিন্ন সঞ্চয়ী অ্যাকাউন্ট, চলতি অ্যাকাউন্ট, এগুলোর টাকা আমরা নেই। ঋণ প্রদান করি আমরা, ব্যাংকের মেন। তারপর টাকা স্থানান্তর, সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা স্থানান্তর করা, অনলাইন ব্যাংকিং, রেমিটেন্স, এগুলো আমরা করি। আচ্ছা, এরপর হচ্ছে আর্থিক পরামর্শ সেবা দিয়ে থাকে, যে বড় এর ক্ষেত্রে গ্রাহকদের বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা এবং আহ, আর্থিক পরিকল্পনা বিষয়ে পরামর্শ প্রদান করে। টাকার নিরাপত্তা প্রদান করে ব্যাংক। ক্রেডিট এবং ডেবিট কার্ড ইস্যু করে। তো এগুলো পারবেন আপনি। হোয়াট ডু ইউ মিন বাই কাস্টমার অর টু কনস্টিটিউট এ কাস্টমার, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস দ্যাট মাস্ট বি ফুলফিল্ড? গ্রাহক বলতে আপনি কি বোঝেন? গ্রাহক গঠনের জন্য কোন প্রয়োজনীয়তা প্রদান করতে হবে। তাহলে আপনার ব্যাংকের ক্ষেত্রে গ্রাহক হলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা ব্যাংক বা ব্যবসা থেকে কি করবে, সেবা গ্রহণ করবে বা পণ্য কিনবে। ব্যাংকিং এর ক্ষেত্রে গ্রাহক হলো যে ব্যক্তি অ্যাকাউন্ট খুলবে, টাকা জমা করবে, ঋণ নেয় বা অন্যান্য ব্যাংকিং সেবা ব্যবহার করে। এখন গ্রাহক হতে গেলে, কাস্টমার হতে গেলে একটা ব্যাংকের, তাহলে তাকে কি কি শর্ত পূরণ করতে হয়? সবার আগে তাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট না খুললে তো সে সেবা নিতে পারবে না। তারপর ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে তাকে, গ্রাহক প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য প্রদান করবে। তারপর কেওয়াইসি টা তো পালন করতে হবে তাকে, কেওয়াইসির ইনফরমেশন দিতে হবে। টাকা জমা দেওয়া, মানে টাকা একটা নির্দিষ্ট পরিমাণে রাখতে হবে, নাহলে তো সে অ্যাকাউন্ট খুলতে পারবে না, ব্যাংকের শর্তাবলী মেনে চলতে হবে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য ক্যাটাগরিজ অফ রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, অর ব্রিফলি ডিসকাস সাম রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, অর ব্রিফলি ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ব্যাংক অ্যান্ড কাস্টমার। এই যে রিলেশনশিপ আমি বলছি না বারবার, এটা বিভিন্ন আপনাদের। আরেকটা কথা ছিল স্যার হ্যাঁ, মাঝখানে বল। একটু। স্যার আগে যেরকম আইবিবি টেক্সট বইয়ের মানে সিরিয়াল নাম্বারটা কত ছিল আহ, লেখা থাকতো স্যার, এটা কি মানে আইবিবি টেক্সট বই এই প্রশ্ন কত নাম্বার এরকম থাকলে মনে হয় ভালো হতো স্যার। হ্যাঁ, আছে তো, আপনি খেয়াল করেননি? এর আগের প্রশ্নগুলোতে আছে, আপনি বইটা দেখেন, আছে তো। না না স্যার, এই স্লাইড গুলোর মধ্যে যেমন স্যার। ও, স্লাইড গুলোর মধ্যে কি সে মিস করছে? আমি তো আমার মডারেটরকে বললাম যে যা আছে তুমি স্লাইডে সবগুলো ইয়ে করবা, এটা মনে হয় নাই। তারপর ও আচ্ছা কিছুটা আমি তো দেখলাম আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পরামর্শের জন্য, যদিও এটা মানে অনেক বই করে না, আইবিবির সিরিয়াল দেয় না, আচ্ছা, ওইভাবে ডিকশন করলে দেয় না। স্যার খুবই ভালো হয় স্যার, মানে মানে পড়তেও খুবই হয় যে মানে এটা বোঝা যায় যে এটা আইবিবি এটা টেক্সট। আপনি বোঝেন কি যে এটা আইবিবির প্রশ্ন আছে, তাহলে এটা আমাকে বাদ দেওয়া যাবে না। আমার ইভেন করার ইচ্ছা আছে শরীফ ভাই, মানে এগুলো কাজ করতে গেলে তো প্রচুর সময় লাগে, কিন্তু মানে অনেক, এই যে যেমন ছাত্রবন্ধু পাবলিকেশন আমরা জানি যে বাজারে খুব চলে, কিন্তু ওদের বইগুলো এখন এত জঘন্য মানের, এবং ওরা কিন্তু আইবিবির পাশে মানে ওই আগের 10 বছরের প্রশ্নগুলোই রাখছে এবং 300 পেজের উপরের বই, এবং এখনো তারা ওইরকম ভাবে আপডেট করে নাই আইবিবির প্রশ্ন পাশে এটা ওরা লেখা। তো স্যার উল্টা পাল্টা মার্কেটিং ও করছে স্যার, মানে রেজাল্টের আগে স্যার। হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ, মানে এটা চেঞ্জ হবে ওটা চেঞ্জ হবে বলে মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করে রাখছিল। হ্যাঁ, হ্যাঁ, ছাত্র বন্ধু এরকমই, মানে ওদের মার্কেটিং পলিসিটা একদম এরকমই স্যার, খুবই বাজে।
আসলে চলতেছে না তো এখন, মানে ওরকম ভাবে বলে যে সৃজনশীল প্রশ্ন হবে, অনেক বড় করতে হবে, অমুক তমুক। এখন না চললে এগুলো আসলে এইভাবে দিন শেষে আপনি তো জেনে যাচ্ছেন, এই যে যেমন জেনে গেলেন বা অন্যান্য জানলো, তখন তো ওর প্রতি আপনার বিশ্বাস আরো নাই হয়ে যাবে। Okay, আরেকটা আমি যেটা বললাম, আরেকটা ইচ্ছা আছে আমার, সময় লাগবে যদিও। পাশে তো আমি আইবিবির নাম্বার এবং সালগুলো উল্লেখ করে দিচ্ছি। কিছু কিছু প্রশ্ন তো আপনাদের বলছি যে দেখবেন যে আইবিবিও লেখা নাই, আবার সালও লেখা নাই। তাহলে আমি সেটা কোথা থেকে নিচ্ছি বলেন দেখি শরীফ ভাই, যে আইবিবিও লেখা নাই প্রশ্নের পাশে, আবার সালও লেখা নাই, তাহলে প্রশ্নটা কোথা থেকে নেওয়া হলো? তাহলে ওই প্রশ্ন কেন আমি পড়বো? বলতে পারেন আপনি যে স্যার আমার তো এই দুইটা প্রশ্ন পড়লেই হবে, তাহলে ওটা কোথা থেকে আসলো? আচ্ছা, এটা বিভিন্ন সোর্স থেকে স্যার কালেক্ট করে এটাকে নোট করে স্যার আমাদের জন্য রেডি করেছেন স্যার, মানে আচ্ছা, ওইটা যেটা করা হয়েছে যে সালের তো পাশে লেখাই থাকতেছে, মূল যেটা জিনিস আমি বলতে যাচ্ছি, ওইটা হচ্ছে ওটাও আইবিবি টেক্সট বইয়েরই প্রশ্ন। এখন আপনি বলতে পারেন তাহলে তো নাম্বার থাকলো না কেন? ওটা প্রশ্ন না, কিন্তু ওই আইবিবি টেক্সট বই আপনি চ্যাপ্টার, ওরা থ্রোলি চ্যাপ্টারে আলোচনা করে গেছে, আপনারা তো দেখছেন বইটা মনে হয়, বা উম, একটা চ্যাপ্টারে লেন্থ মানে বোর্ড পুরোটা বই, দেখতে। হুম, বোর্ড বইয়ে যেভাবে আলোচনা করে, তো ওই ওরা করে কি, কিছু টপিকসের প্রশ্ন ওরা আপনার ওই অধ্যায় শেষে দেয়নি, কিন্তু ওরা প্রশ্ন করার সময় পরীক্ষাতে ওই যে টপিকসটা আপনার লাস্টে দেয় নাই, ওই টপিকস থেকে প্রশ্ন কিভাবে হতে পারে সেটা ওরা দিয়ে দেয়। তো এইটা আমার করার ইচ্ছা আছে পরবর্তীতে, যে আইবিবি টেক্সট বইয়ের কত নাম্বার টপিক এই প্রশ্নটা যে আমরা নিছি, তাহলে টেক্সট বইয়ের টপিক্স, তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে এটা যেহেতু আইবিবি টেক্সট বইয়ের টপিক্স, এটাও আমাকে একবার হলেও থ্রোলি পড়তে হবে। ঠিক আচ্ছা, আছে, এটা হলে ভালো স্যার, কিন্তু অনেক সময় লাগবে স্যার ওটা অনেক আমার। সময়, হ্যাঁ হ্যাঁ, প্রচুর সময় লাগবে এগুলো তো। এবার তো এই সাজেশনটা করতে গিয়ে অনেক অবস্থা খারাপ, আসলে করা যায় কিনা সম্ভব এগুলো। আচ্ছা আসেন, যে এক্সপ্লেইন দ্য ক্যাটাগরিজ অফ রিলেশনশিপ বিটুইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, এগুলো আমরা ফার্স্ট পার্টে পড়ে আসছি, আমি একবার খালি জাস্ট রিডিং পড়ে যাচ্ছে, আপনারা নিজেরাও পারবেন। আর যেহেতু পঞ্চম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এসেছে, এটা এবার মনে হয় খুব একটা গুরুত্বপূর্ণ না, এমনি আপনি জাস্ট একটা চোখ বুলাই যাবেন আর কি পয়েন্টগুলো, তারপরও যদি দিয়ে দেয় মানে এমনিতেই পারবেন আর কি। ব্যাংকার এবং গ্রাহকের মধ্যে সাধারণ সম্পর্ক এবং বিশেষ সম্পর্ক, আমরা একটা প্রথমে বলতেছি যে এজেন্ট এবং প্রিন্সিপাল। আপনি নর্মালি জানেন যে কি, ব্যাংক হলো এজেন্ট হিসেবে কাজ করে। কার পক্ষে কাজ করে? গ্রাহকের পক্ষে কিন্তু কাজ করে। গ্রাহকের পক্ষে, ক্লায়েন্টের পক্ষে সে টাকা সংগ্রহ, বিল পরিশোধ, লেনদেনের কাজ করে, তাহলে সে কি এজেন্ট হিসেবে কাজ করলো না? আর প্রিন্সিপাল হলো এখানে গ্রাহক। এখন ঋণ গ্রহীতা বা ঋণদাতা হিসেবে কাজ করে। এখন এইটা হলো আপনি যখন গ্রাহক মানে কাস্টমার যখন ব্যাংকে যখন টাকা জমা দিচ্ছে, মানে ব্যাংক কখনো ঋণ গ্রহীতাও হয়, কখনো ঋণদাতাও হয়। তো ঋণ গ্রহীতা সে কখন হচ্ছে, যখন একটা ক্লায়েন্ট ব্যাংকে টাকা জমা দিচ্ছে, ডিপোজিট করছে, তখন কিন্তু ডিপোজিট করছে মানে কি, সে তো ওই ব্যাংকের জায়গায় যদি মনে করেন ধরেন একটা মানুষকে টাকা দিল, তার মানে ব্যাংক যে টাকা নিল, ব্যাংক তো ঋণ গ্রহীতা হয়ে গেল। কারণ ব্যাংককে তো এই টাকাটা পরিশোধ করতে হবে, ব্যাংকের তো একটা দায়বদ্ধ ক্রিয়েট হয়ে গেল আর কি, যে কাস্টমারকে যে কোনো মুহূর্তে টাকাটা দিতে হবে বা পরবর্তীতে তো টাকাটা তাকে দিতে হবে। তাহলে ব্যাংক হয়ে গেল ঋণ গ্রহীতা, কারণ ব্যাংকে সে টাকা ফেরত দিতে হয়। আর এটা গ্রাহক দিচ্ছে, তাহলে গ্রাহক এক সাইড থেকে ঋণদাতা হয়ে যায়। আবার ব্যাংক কি করে, অনেক সময় আমাদেরকে লোন দেয়, বেশিরভাগ সময় তো লোন দেয়। তাহলে ব্যাংক যখন লোন দিচ্ছে, তখন ব্যাংক হয়ে যাচ্ছে আবার কি, ঋণদাতা। আর গ্রাহক হয়ে যাচ্ছে ঋণ গ্রহীতা। তার মানে সে একই জিনিস, আহ, গ্রাহকের কাছ থেকে যখন সে লোনটা নিচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে ঋণ গ্রহীতা। আর যখন সে আহ, গ্রাহককে লোন দিচ্ছে, তখন সে হয়ে যাচ্ছে ঋণদাতা আর কি। আচ্ছা, এরপর জামিনদাতা এবং জামিন গ্রহীতা। জামিনদাতা হলো, জামিন বলতে কি, যে রাখছে, জামিনদাতা হলো গ্রাহক, যিনি মূল্যবান জিনিস বা সম্পদ ব্যাংকে নিরাপদে রাখেন, যেমন লকারে। আর ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি হিসেবেও ব্যাংক কাজ করে। কিছু ক্ষেত্রে ব্যাংক হয় ট্রাস্টি, অর্থাৎ গ্রাহকের পক্ষে টাকা বা সম্পদ সংরক্ষণ ও পরিচালনা করে। আর গ্রাহক হয় বেনিফিশিয়ারি, যাদের জন্য ব্যাংক সেই সম্পদ রক্ষা করে এবং ব্যবস্থাপনা করে। আচ্ছা, ব্যাংকার এবং গ্রাহকের বিশেষ সম্পর্ক। বিশেষ সম্পর্ক বলতে যে চেক সম্মান করার দায়িত্ব, গ্রাহকের অ্যাকাউন্টে টাকা থাকলে ব্যাংক তার লেখা চেক পরিশোধ করবে। লিয়েনের অধিকার, যে গ্রাহক ঋণ পরিশোধ না করা পর্যন্ত ব্যাংক তার সম্পদ আটকে রাখতে পারে। তারপর ব্যাংককে কি করবে, গোপনীয়তা রক্ষা করবে, গোপন মানে গ্রাহকের তথ্য অন্য কাউকে দিবে না। সেট আপের অধিকার, গ্রাহকের একাধিক অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে ব্যাংক কি করতে পারে, যে একটা অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে অন্য অ্যাকাউন্টে ঋণ পরিশোধ করতে পারবে। বিবৃতি প্রদানের দায়িত্ব, গ্রাহক চাইলে ব্যাংক তাকে তার অ্যাকাউন্টের বিবৃতি প্রদান করতে বাধ্য আর কি। তাহলে এই ছিল আমাদের ব্যাংকার এবং গ্রাহকের বিশেষ সম্পর্ক। হোয়াট ডু ইউ মিন বাই ক্রেডিট প্ল্যানিং? আপনি ক্রেডিট প্ল্যানিং বলতে কি বোঝেন? হোয়াই ক্রেডিট প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট ফর ব্যাংকস? ঋণ ব্যাংকগুলোর জন্য ঋণ পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ? কার্যকর ঋণ পরিকল্পনার জন্য ব্যাংকের কোন বিষয় বিবেচনা করা উচিত? 98তম বিপিএতে এসেছে।
ক্রেডিট পরিকল্পনা হলো এমন একটা প্রক্রিয়া আপনি যার মাধ্যমে একটা ব্যাংক নির্ধারণ করে নেয় যে আমি কতটুকু ক্রেডিট গ্রাহকদের প্রদান করব, যেটা কিনা আপনার ঋণ ডিফল্টের ঝুঁকি এবং ব্যবসার সম্প্রসারণের প্রয়োজনের মধ্যে ভারসাম্য রাখে। তো মেইনলি ক্রেডিট আপনার ক্রেডিট পরিকল্পনা করতে গেলে আপনি কি কি করবেন প্রথমেই, বা গুরুত্বটা কি? তো আপনি যদি ক্রেডিট পরিকল্পনা করেন তখন কিন্তু আপনার কি হবে, আর্থিক অবস্থা ব্যাংকগুলিকে সাধারণত অর্থনৈতিক পরিবেশ বিবেচনায় নিয়ে ঋণ প্রদান করতে হবে, যে আপনি যাকে ঋণ প্রদান করছেন তার আসলে ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা। তারপর ঋণ গ্রহীতার, আপনি ক্রেডিট পরিকল্পনা করে ফেললে আপনি কিন্তু দেখবেন কি ঋণ গ্রহীতার ক্রেডিট যোগ্যতা আছে কিনা। হ্যাঁ, আপনি তার আর্থিক স্থিতিশীলতা এবং তার ক্রেডিট ইতিহাস দেখবেন। তারপর সুদের হার আপনি পরিকল্পনা করবেন। তারপর ঝুঁকি গ্রহণের মানসিকতা, আপনি ব্যাংক কতটুকু ঝুঁকি গ্রহণ করবে, কতটুকু পর্যন্ত সে রিস্ক নিবে, সেটা ক্রেডিট পরিকল্পনাতে কিন্তু আসবে, যে আমি এতটুকু পর্যন্ত তাকে লোন দিব। নিয়ন্ত্রক নির্দেশিকা, ব্যাংকগুলোকে নিয়মিত কর্তৃপক্ষের বিধিবিধানগুলো বিবেচনায় রেখে পরিকল্পনা করতে হবে। আচ্ছা, তারপর হঠাৎ দ্য কি টাস্ক ইনভলভড ইন ক্রেডিট প্ল্যানিং অ্যাট দ্য রিজিওনাল অর ব্রাঞ্চ লেভেল ফর এ কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক বা শাখা অফিসগুলো ঋণ পর্যায়ের পরিকল্পনাগুলোর মূল কাজগুলো কি কি? আচ্ছা, শাখা অফিসের ক্রেডিট প্ল্যানিং এর ক্ষেত্রে মূল যে কাজগুলো, সেগুলো হচ্ছে আপনার একটা সাপোজ থানা লেভেলে বা প্রত্যন্ত অঞ্চলে একটা ব্রাঞ্চ রয়েছে যমুনা ব্যাংকের, একটা থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে, তাহলে তখন সে ক্রেডিট পরিকল্পনা করতে গেলে মানে সে কোন কোন জিনিসগুলো বিবেচনা করবে সেটা বলছে। তো প্রথমে আপনাকে দেখতে হবে যে ওই অঞ্চলের যে মার্কেটটা রয়েছে, স্থানীয় বাজার, সেই বাজারের পরিস্থিতিটা দেখতে হবে। সেখানকার অর্থনৈতিক পরিবেশটা কিরকম, তারা মূলত কি ধরনের ব্যবসা করে ওই এলাকার মানুষজন, ওই এলাকার মানুষের চাহিদা কিরকম, তাদের ইনকাম হিস্টোরিটা বুঝতে হলে তো আপনাকে ওই এলাকার অর্থনৈতিক পরিবেশ না বুঝলে আপনি বুঝতে পারবেন না। হুম। তারপর আঞ্চলিক ক্রেডিট লক্ষ্য নির্ধারণ, আপনার ওই এলাকার কাস্টমারদের সম্পর্কে আপনি যত জানতে পারবেন বা ওটার ইকোনমিক অ্যানালিসিস যত করতে পারবেন, তখন কিন্তু আপনি ওই অনুসারে ওদের আহ, আয়ের সীমা অনুসারে আপনি কিন্তু নির্ধারণ করতে পারবেন যে আমার এই পর্যন্ত ক্রেডিট এখানে আমার দেওয়াটা আমার জন্য ঝুঁকিপূর্ণ হবে না। তারপর ক্রেডিট মানের মনিটরিং, ঋণ প্রদান করার পর তার নিয়মিত পর্যালোচনা করা, ওই এলাকায় আপনি ঋণ প্রদান করার পর পর্যালোচনা করবেন যে তারা ঠিকমতো পরিশোধ করছে কিনা। কারণ কিছু কিছু এলাকা থাকে, কিছু কিছু এলাকার মানুষ বা নেচারই থাকে যে এই এলাকার মানুষজন ভালো না বা তারা ক্রেডিট মনিটরিং করতেছে না, তখন কিন্তু ওই জায়গায় আপনি ক্রেডিট দিতে অনেক কিছু চিন্তা ভাবনা করবেন। তার মানে ওই এলাকা সম্পর্কে আপনি যত ভালো মতো ডিটেলস স্টাডি করবেন, তত আপনি ঋণ খেলাপিটা ওখানে আপনার হওয়ার সম্ভাবনা কম থাকবে বা ক্রেডিট পরিকল্পনাটা আপনার ভালো হবে। গ্রাহকের ক্রেডিট মূল্যায়ন, আপনি স্থানীয় যে ক্লায়েন্ট রয়েছে তার আর্থিক অবস্থা কি, পরিশোধের ইতিহাস কি, ওই একই কথা। ক্রেডিট পণ্য প্রচার, আপনি যেই লোনটা নিয়ে এসেছেন ওই এলাকার বুঝে আপনি ওই লোনটার আপনার কথা জানাবেন, আপনার প্ল্যান থাকতে হবে। যদি আপনি না না থাকেন ওই, আপনি তো শুধু ওখানে যমুনা ব্যাংক নাই, ওখানে আপনার এবি ব্যাংক থেকে শুরু করে আরো সব ব্যাংক বসে আছে, সবাই তো ঋণ দিতে চাচ্ছে। তাহলে আপনি আপনার ক্রেডিট পণ্যটা কিভাবে প্রচার করবেন? নীতি অনুযায়ী সম্মতি নিশ্চিত করা। আচ্ছা, একটি সুচিন্তিত ঋণ সিদ্ধান্তের জন্য অনুসরণীয় বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করুন বা মেনশন ডিফারেন্ট স্টেপস টু ফলো ফর এন ইনফর্মড ক্রেডিট ডিসিশন। ইনফর্মড ক্রেডিট ডিসিশন করতে গেলে আমরা কি করবো, এই যে আইবিবি টেক্সট বই 5 নাম্বার উল্লেখ আছে শরীফ ভাই, এই যে আচ্ছা স্লাইডে উল্লেখ করে দিচ্ছি আমরা। তাহলে আইবিবি টেক্সট বইয়ের 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা এখন জানবো, যে কি কি স্টেপস আমরা ইনফর্মড ক্রেডিট ডিসিশনের জন্য ফলো করতে পারি। আচ্ছা, সচেতন ক্রেডিট সিদ্ধান্তের জন্য আমরা কি করতে পারি, ওই একই কথা, এগুলো ঘুরে ফিরে আমি খালি জাস্ট রিডিং পড়ে যাচ্ছি। ঋণ গ্রহীতার আমরা ক্রেডিট যোগ্যতা দেখব, আর্থিক অবস্থা, ক্রেডিট ইতিহাস দেখবো, ঋণের উদ্দেশ্য পর্যালোচনা, সে কোন উদ্দেশ্যে ঋণ নিচ্ছে, এই উদ্দেশ্যর সাথে ব্যাংকের নীতির সামঞ্জস্যপূর্ণ কিনা। জামানত মূল্যায়ন, উনি যে ঋণটা আমার জন্য মানে নিচ্ছে তার সাথে যে জামানত, সে জামানতের ওই যে পরিমাণ লোন নিচ্ছে তার সাথে এটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা। আচ্ছা, ঋণ গ্রহীতার দেনা আয়ের অনুপাত পরীক্ষা করা, ঋণ গ্রহীতার যেটা বলে হলো আপনার অ্যাকাউন্টিং এর ভাষায় ওই যে ডেট ইনকাম রেশিও আমরা দেখবো। হ্যাঁ, তার ইনকাম কিরকম আর তার
পাওনা কিরকম আছে, মানে তাকে বাইরে কত টাকা দিতে হবে সেই রকম দেখে আমরা কিন্তু বুঝতে পারবো যে তার ঋণ পরিশোধের সক্ষমতা আছে কিনা। বা কারেন্ট রেশিও আমরা অনেক সময় বলি যে কারেন্ট রেশিও মানে সম্পদ এবং দায়ের অবস্থা কি। যদি তার কাছে 5 টাকার সম্পদ থাকে আর ওইদিকে যদি 2 টাকা দেনা থাকে, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ ভালো অবস্থা, কারণ 2 টাকা দেওয়ার পরও তার কাছে 3 টাকার সম্পদ আছে আর কি। ওইটা আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে ওগুলো আমরা আলোচনা করবো বেশি। ঋণ গ্রহীতার দেনায়ের অনুপাত পরীক্ষা, ঋণ গ্রহীতার ক্রেডিট ইতিহাস পরীক্ষা করা, অর্থনৈতিক এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা, এগুলো হচ্ছে আপনার স্টেপস। আচ্ছা, ক্রেডিট পলিসি কি, একটা ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্যগুলো কি কি? 99তম বিপিএতে এসেছিল আমাদের, একই কথা ঘুরে ফিরে আসবে। একটা ভালো ক্রেডিট পলিসির বৈশিষ্ট্য হলো, একটা ক্রেডিট পলিসি বলতে বোঝাচ্ছে যে যেখানে আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত নীতি এবং নিয়মাবলী যার মাধ্যমে গ্রাহকদের ঋণ প্রদানের শর্ত। আমাদের একটা ক্রেডিট পলিসি মানে ওইটা আমাকে গাইডলাইন করবে যে আমি একটা ক্লায়েন্টকে ঋণ প্রদান করতে গেলে তার শর্ত কি হবে এবং শর্তাবলীগুলো কি কি হবে। এটা ঋণ গ্রহীতার ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন, ঋণ অনুমোদন, সুদের হার নির্ধারণ। ওই পলিসি দ্বারা আমরা কিন্তু ঋণের মানে একটা গাইড না থাকলে তো আমি বুঝতে পারবো না কিভাবে করব। সেই পলিসি দ্বারা আমরা ক্রেডিট যোগ্যতা মূল্যায়ন করব, ওই পলিসি দ্বারা ঋণ অনুমোদন কতটুকু করতে পারি, আমাদের সুদের হার কতটুকু হবে, এগুলো সবকিছু ওই ক্রেডিট পলিসিতে বলা থাকবে। তো একটা ভালো ক্রেডিট পলিসি করতে গেলে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে স্পষ্ট স্পষ্ট ক্রেডিট নির্দেশিকা। অর্থাৎ ওখানে স্পষ্টভাবে উল্লেখ থাকবে যে কতটুকু আমি ঋণ প্রদান করতে পারবো এবং কতটুকু ঋণের সীমা থাকবে, সেটার জন্য স্পষ্ট এবং বিস্তারিত নির্দেশিকা প্রদান করবে। সেখানে ঝুঁকি ব্যবস্থাপনা বলা থাকবে আর কি। সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা, একটা শক্তিশালী ক্রেডিট পলিসি ঋণ গ্রহীতার মূল্যায়নে একটা প্রক্রিয়া প্রদান করে যেটা ঋণ অনুমোদনে আপনার সহজ উম, করতে সহযোগিতা করে। আচ্ছা, তারপর নিয়ন্ত্রক সম্মতি, পলিসিটি স্থানীয় বিধিমালা, শিল্পমান এবং আইনি প্রয়োজনীয়তার সাথে সম্পূর্ণ সম্মত থাকে। তারপর ভালো ক্রেডিট পলিসি হলে ফ্লেক্সিবিলিটি থাকবে। ফ্লেক্সিবিলিটি বলতে কি, যে যে কোনো কিছুর চেঞ্জ হইলে তার সঙ্গে যেন খাপ খাওয়াতে পারে, সেটাকে তো আমরা বলি ফ্লেক্সিবল বা নমনীয়তা। এই ফ্লেক্সিবল বা নমনীয়তাকে বলে অনেক সময় ইলাস্টিক। ইলাস্টিক যেমন খুব নমনীয়, সেরকম মনিটরিং এবং পর্যালোচনা। ভালো একটা ক্রেডিট পলিসিতে অবশ্যই নিয়মিত মনিটরিং এবং পর্যালোচনা করতে হবে যে পলিসিটা কার্যকর হচ্ছে কিনা এবং ব্যাংকের লক্ষ্যের সাথে ব্যাংক এই পলিসি অবলম্বন করে লোন দিচ্ছে কিনা, সেটা মনিটরিং এবং পর্যালোচনা কিন্তু করতে হবে। আচ্ছা, এবার আসে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সেন্ট্রালাইজড অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনস। তাহলে বলেন তো কেউ একজন যে সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন আর ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনটা কি হতে পারে। কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন এবং আহ, অকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন বলতে কি বোঝেন? সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন কি হতে পারে বলেন? যেটা স্যার মানে একটা পয়েন্ট থেকে মানে এটা মানে অথরিটি কন্ট্রোল করবে স্যার, সেটা হচ্ছে সেন্ট্রালাইজ। হুম। মানে কমিউনিকেশন ফ্লো আমার এক জায়গা থেকে আসবে স্যার, যেখানে হুম। এটা হ্যাঁ, আর সেন্ট্রালাইজ। একটা সেন্ট্রালাইজ বলতে ওই মূল কর্তৃপক্ষ যখন মানে যে কোনো লোন আপনি দেওয়ার আগে ওই সেন্ট্রালি পাঠাতে হবে, ওরাই যখন যদি সিদ্ধান্ত সবগুলো নেয় তাহলে হলো সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন। আর যদি এটা ব্রাঞ্চ বা শাখা বা পর্যায়ে যদি সিদ্ধান্তটা নেয় সেটা হলো ডিসেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে, সেটা আমরা পড়বো। এই যে কেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন যেটা হচ্ছে এমন একটা, বা সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশন হচ্ছে এমন একটা পদ্ধতি প্রক্রিয়া যেখানে ঋণ অনুমোদন এবং ক্রেডিট মূল্যায়ন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত একটা কেন্দ্রীভূত স্থানে মানে একটা জায়গায় মেইন হেড অফিসে, যেমন প্রধান কার্যালয় বা নির্দিষ্ট বিভাগের মাধ্যমে নেওয়া হয়। এই পদ্ধতিটি সমস্ত শাখার মধ্যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মানে মেইনলি তারা সঙ্গতি করে এবং একরূপতা, যেহেতু তারা মানে একটা প্রধান কার্যালয় সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে, এই জন্য সকল শাখার সাথে মানে এক শাখার সাথে আরেক শাখার কোনো ডিফারেন্স হয় না, মানে সবাই একরকম ভাবেই কাজ করে। আর এই কেন্দ্রীয় ব্যবস্থাপনা দ্বারা নিয়ন্ত্রণ করা যায়, তদারকি নিশ্চিত করা যায়। সাধারণত আমরা দেখি কি যে সবসময় যখন আহ, একটা ব্রাঞ্চের নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত লোন দেওয়ার লিমিট থাকে না, যে 10 লাখ পর্যন্ত সে দিতে পারবে। 10 লাখের উপরে গেলেই, 20 লাখ গেলেই ভাই এটা আমার বিভাগীয় পর্যায় পর্যন্ত ডিসিশনটা আসতে হবে। বা 50 লাখের উপরে গেল তখন বললো ভাই এটা আমাকে সেন্ট্রালি ডিসিশন আসতে হবে। তো এই বড়গুলোর ক্ষেত্রে আমরা কি করি,
স্ট্যান্ডার্ডাইজ করার জন্য এবং মেইনলি ঝুঁকি কমানোর জন্য আমরা তখন সেন্ট্রালাইজড ক্রেডিট অপারেশনে চলে যাই। আর যখন ছোটখাটো লোন হয় তখন আমরা তো ডিসেন্ট্রালাইজড করি, কারণ সব লোন ওই 1 লাখ 2 লাখ টাকার লোনও যদি আমি ডিসিশন নিতে যাই ওখান থেকে, তাহলে তো আর হেড অফিস কাজ করতে পারবে না। আর বিকেন্দ্রীভূত ক্রেডিট অপারেশন হলো এমন একটা পদ্ধতি যেখানে ক্রেডিট সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রতিটি শাখা বা আঞ্চলিক অফিসকে দেওয়া হচ্ছে। এই শাখাগুলো স্থানীয় জ্ঞান এবং পরিস্থিতি অনুযায়ী তারা তাদের স্থানীয় অনুসারে ঋণ অনুমোদন এবং ক্রেডিট সিদ্ধান্ত নিতে পারে। এই যে এই ডিসেন্ট্রালাইজ না থাকলে তো তারা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এবং গ্রাহকদের জন্য ব্যক্তিগত সেবা প্রদান করতে পারবে না, এবং গ্রাহকদের লোন দিতে গিয়ে অনেক আরো সময় লেগে যাবে। তখন তো ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে, ক্লায়েন্ট বিরক্ত হলে তখন তো ওই ব্যাংক ছেড়ে সে অন্য ব্যাংকে চলে যাবে। আচ্ছা, ডিসক্রাইব দ্য ডিফারেন্সেস বিটুইন সেন্ট্রালাইজড অ্যান্ড ব্রাঞ্চ বেসড মডেল, ক্রেডিট মডেল। সেন্ট্রালাইজড মডেল এবং ব্রাঞ্চ বেসড ক্রেডিট মডেলের মধ্যে পার্থক্য কি সেটা বলতে বলছে। আচ্ছা, সেন্ট্রালাইজড ক্রেডিট মডেলগুলো এই যে প্রধান কার্যালয়ে নেওয়া হয় আর এটা শাখা স্তরে নেওয়া হয়। সেন্ট্রালাইজড ক্রেডিটে কি সময় বেশি লাগে, আর এখানে সরাসরি সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের সঙ্গতি। এখানে সেন্ট্রালাইজ যেহেতু হয় তাহলে সব শাখায় একই রকম সিদ্ধান্ত নেওয়া হয়, আর এখানে প্রতিটি শাখার সিদ্ধান্তে ভিন্নতা থাকতে পারে। স্থানীয় জ্ঞান, কেন্দ্রীভূত সেন্ট্রালাইজের তো স্থানীয় বাজার সম্পর্কে তাদের ধারণা নেই, আর এখানে তো কি বলে শাখা ভিত্তিক যারা করে তাদের স্থানীয় বাজারের সম্পর্কে ধারণা বেশি। এখানে নমনীয়তা, কেন্দ্রীভূত মডেলে নমনীয়তা কম থাকে আর এখানে নমনীয়তা বেশি থাকে। আচ্ছা, কেন্দ্রীভূত ক্রেডিট ব্যবস্থাপনার সুবিধাসমূহ শাখা আরএম, শাখা বা আরএম বা ক্রেডিট বহির্ভূত ব্যবস্থাপনার তুলনা ব্যাখ্যা করো, এই যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি। তার কেন্দ্রীভূত ক্রেডিট ব্যবস্থাপনার অ্যাডভান্টেজ গুলো কি, ভালো নিয়ন্ত্রণ এবং তদারকি করতে পারে সেন্ট্রালাইজড হলে। তারপর স্ট্যান্ডার্ড প্রক্রিয়া হয়, ঝুঁকি কমানো যায় যখন সেন্ট্রালাইজড হয়, কারণ উপর থেকে ওরা অনেক এক্সপার্টাইজ সেখানে অনেক চিন্তা ভাবনা করে তারপর দেয় আর কি, তাহলে সেক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ঝুঁকি কমাবে। খরচ দক্ষতা হয়। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা এটা দেখার পরে যারা হ্যান্ড নোট নিয়েছেন তারা তো হ্যান্ড নোট সহকারে পড়ে ফেলবেন, আর যারা নেন নাই তারা ফার্স্ট চ্যাপ্টারে আমাদের ফ্রি পিডিএফ, এটা তো ফ্রি, এটা দেখে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন। আর এটা আমরা আপনাদেরকে পেইড যারা গ্রুপ তাদের যদি স্লাইড লাগে স্লাইডটা দিয়ে দিব নি। আর পরবর্তীতে আমরা স্লাইড ইমেজ করে এটা গ্রুপেও আমরা দিয়ে দিতে পারি। আর এখানে কি ফার্স্ট চ্যাপ্টারে সবগুলো প্রশ্ন এখানে কভার করা হয়েছে স্যার? কাভার বলতে আমরা ফার্স্ট চ্যাপ্টারে আইবিবি টেক্সট বইয়ের যে কয়টা প্রশ্ন এবং বিগত বছরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কভার করছি। এখন ওইভাবে যদি মানে বিগত বছরের সব আপনি নিতে চান, তাহলে একেবারে প্রশ্ন 40-50টা করে হয়ে যাবে, তখন আপনারা আবার সেটাতে বোর ফিল করেন। না না স্যার। মোটামুটি এই আইডিয়া রেখে তাইও আমি দেখলাম যে টেট ফাইনাল কি বলে সেকেন্ড পার্টে অনেক বেশি প্রশ্ন হয়ে যাচ্ছে। এখন এই আইডিয়াগুলো রাখলে এবং আপনারা আপনাদের ব্যাংকিং নলেজ থেকে রাখলে আমার মনে হয় পারবেন আর কি। যেটা আবার আমি দেখলাম যে কারো কারো বইয়ে অনেক প্রশ্ন বেশি হয়ে যাচ্ছে। এখন এখানে একটা বিষয়, মানে বেশি প্রশ্ন ইনক্লুড করলে আপনারা বলেন যে স্যার অনেক বেশি প্রশ্ন হয়ে গেছে, আবার যেটা স্ট্যান্ডার্ড আমি চাচ্ছি যে স্ট্যান্ডার্ড প্রক্রিয়া বলতে আইবিবির সব প্রশ্নগুলো এবং টপিকস গুলো রাখবো, এটা তো বাদ দিবই না। আর বিগত বছর থেকে যেই প্রশ্নগুলো মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো বাছাই করবো, কারণ বিগত বছরে অনেক কিছু কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে দুই একটা যেগুলো আপনার রিপিট হয় না। বিগত বছরের যেই প্রশ্নগুলো রিপিট বা এটার সাথে মিলে যায় সেই প্রশ্নগুলো রাখতেছি। দুই একটা প্রশ্ন বাদ কিছু কিছু প্রশ্ন, দুই একটা প্রশ্ন বাদ দেওয়া হয় আর কি। এই তো ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে নাকি, না হলে আমরা এটা এই সেশনটা ক্লোজ করতে চাচ্ছি। দেন পরের সেশন আমরা 10 মিনিট পরে দিচ্ছি পেইড গ্রুপে। না এই পর্যন্ত স্যার ভালোই বুঝেছি স্যার। থ্যাংক ইউ স্যার, মানে আমাদের আমাদের কাজের সাথে রিলেটেড কথাবার্তাই বলা হয়েছে স্যার এখানে। হ্যাঁ, এই সেকেন্ড পার্টে অনেক আপনাদের ব্যাংকিং নলেজের সাথে সেকেন্ড পার্টের সাবজেক্টগুলো অনেকগুলোই ব্যাংকিং নলেজের সঙ্গে আপনার মিলবে। হ্যাঁ, তো আপনারা চাইলেই পারবেন। আম, আমরা দেখি সামনে আরো এগোতে থাকি। কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো করার সময় তখন আমরা অঙ্কের চ্যাপ্টারে ওটা পরে আমরা আলাদাভাবে আগে থিওরিগুলো শেষ করি, অঙ্কগুলো পরে করবো আর কি। স্যার আমার কাছে একটা মানে মনে হচ্ছে কি ম্যাথ গুলো আগে করলে খুব ভালো হতো স্যার, মানে প্র্যাকটিসের মধ্যেই থাকতে পারতাম। থিওরি গুলো তো স্যার পড়ে ফেলা যায়, ম্যাথ গুলো করলে স্যার হয়তো কি যে আমরা নিজের আচ্ছা, নিজেরও মানে প্র্যাকটিস। খুব দেরিও করবো না, 1 মাসের মধ্যেই হয়তো বা মানে দেখা যাক অগাস্ট মাসেই দিবনি সেশন ওকে দুই স্যার। একটা। হ্যাঁ।
অগাস্ট মাসের মধ্যে দেখি দু একটা ক্লাস দিয়ে ম্যাথগুলো করবো আর কি। ম্যাথ ওই যে একটা চ্যাপ্টারেই আছে, সব ম্যাথ করা যাবে না, দুইটা হয়তো বা আমরা ম্যাথ করব, মানে দুইটা টাইপের ম্যাথ করব আর কি। তারপর পরীক্ষা আসলে তো হলো, যদি আসে তাহলে আবার ম্যাথ থেকে মার্কসটা কাটা পাওয়া যায়, তখন পাস করাটা ইজি হয়। আর কোনো কারো পরামর্শ, মন্তব্য, জানার কিছু? আচ্ছা, আর কারো কোনো কিছু নাই? আর আমরা আমাদের ওই যে গ্রুপগুলোতে থাকেন, আমরা পরবর্তীতে রেডি করতেছি, সাজেশন পিডিএফ গুলো পাইলে গ্রুপগুলোতে দিব। আর ফেসবুক গ্রুপেও সিএম এর উপর আমরা 10টা খুব ভালো শর্ট নোটস আপনার ক্যানভা দিয়ে বানাইছি, ওগুলো শেয়ার করব। তো আগামী কয়েকদিন প্রতিদিন একটা করে গ্রুপে শেয়ার করব। তো ওইগুলো আপনারা যেমন আরএমএফ এ শেয়ার করছিলাম না, 10টা খুব সুন্দর, এরকম 10টা খুব সুন্দর আমরা বানাইছি। তো ওগুলোকে সেভ করে রাখতে পারেন মোবাইলে, খুব ইজিলি যে কোনো যাওয়ার পথে বা অফিসে থাকার পথে একবার চোখ বুলাতে পারবেন। তো ওইটা আমাদের কিছু ফেসবুকে দিব, কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। তো ওগুলোতে থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে পাবেন আর কি এই জিনিসগুলো। সবকিছুই আপাতত 2 মাস গ্রুপে অ্যাক্টিভ থাকেন, অনেক কিছুই দিবেন, দিব আর কি কিছু কিছু। আর পেইড গ্রুপ যারা, তারা তো মানে সবকিছুই পেইড গ্রুপ আগে পাবে, পেইড গ্রুপ বা আমাদের হ্যান্ড নোট যারা নিয়েছে। আর যারা একদমই কোনো কিছু নেয় নাই, তারা পরে পাবে একটু ধীরে ধীরে। ঠিক আছে, তাহলে রাখলাম আমি আজকে, হ্যাঁ। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম।